হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আজ আমাদের ক্লাস হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য। আজকের ক্লাসটা হচ্ছে 35 নম্বর ক্লাস, 35 নম্বর জিকে ক্লাস। তো ক্লাস এইভাবে চলতে থাকবে, ঠিক আছে। প্রত্যেক দিন আমরা 25টা করে প্রশ্নোত্তর করছি। সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন আমাদের ক্লাসটা আসছে, টাইম হচ্ছে সন্ধ্যে 7টার সময় ক্লাস আসছে, ঠিক আছে। আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, জয়েন না করে থাকলে ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, অতি অবশ্যই তোমরা প্রত্যেকেই জয়েন করে যাও। আর প্রত্যেক দিন ক্লাসের পিডিএফগুলো যদি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে এসএসসি গ্রুপ সিডি পরীক্ষার জন্য যে পেড ব্যাচ, সেই পেড গ্রুপে জয়েন করতে হবে। টেলিগ্রামে এই গ্রুপটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 2 নম্বর ব্যাচটা চলছে আমাদের, এখনও ফুলফিল হয়নি। 100 ক্যান্ডিডেট এখানে হয়নি এখনও। তো যদি তোমরা এখনও অ্যাডমিশন হতে চাও তাহলে কিন্তু প্রায় এটাতে 60 জনের মতো হয়েছে। তো তোমরা 100 জনের বেশি নেওয়া হবে না, তো মানে অফারটা দেওয়া হবে 100 জন পর্যন্ত। যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও নিয়ে নাও, 399 মধ্যে পেয়ে যাবে। গ্রুপ সিডি পরীক্ষার জন্য সমগ্র কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের যাবতীয় স্টাডি ম্যাটেরিয়াল লাগবে, সমস্ত কিছু আমরা এই গ্রুপে প্রোভাইড করব, ঠিক আছে। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমরা শুরু করে চলে যাব। প্রথমেই প্রশ্ন রয়েছে আমাদের, কি আছে দেখব। 1 নম্বর প্রশ্ন, 18তম ব্রিক্স শিখর সম্মেলন 2026 হোস্ট করবে কোন দেশ? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রিক্স, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, 5টা দেশ মিলিতভাবে ব্রিক্স গঠন করা হয়েছিল, ঠিক আছে। প্রথম ব্রিক্স তৈরি করেছিল এই 5টা দেশ, এই 5টা দেশ প্রথম ব্রিক্স গঠন করেছিল। তারপর পরবর্তী সময়ে আরও অন্যান্য কিছু দেশ ব্রিক্সের মধ্যে জয়েন হয়েছে। তো যেটা 2026 সাল যে ব্রিক্স সামিট হবে, প্রথমত বলে দিই 2024 সালে যে সামিট হয়েছে সেটা হয়েছে রাশিয়াতে, ঠিক আছে প্রথম। তারপর 2025 সালের যে সামিট, 2025 সালের সামিট হয়েছে ব্রাজিল, ঠিক আছে। এরপর 2026 সালের যে সামিট সেটা হবে আমাদের দেশ ভারতে, সামিটটা হবে, ঠিক আছে। তো এই 5টা দেশ। আর অনেক সময় প্রশ্ন থাকে যে কত সালে ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছিল, তখন কি বলতে হবে 2009 সালে ব্রিক্স প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। ব্রিক্স রাশিয়াতে প্রতিষ্ঠা করা হয়েছিল 2009 সালে। নেক্সট প্রশ্ন দেখব 2 নম্বর। তার আগে প্রত্যেক দিন যেমনটা বলে থাকি, ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। 2 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও গ্লোবাল লাইভলিহুড নয়, লাইভ এবিলিটি ইন্ডেক্স 2025 অনুসারে বিশ্বের সবচেয়ে ভালো বসবাসযোগ্য শহরের নাম কি? এই প্রশ্নটা যদি আরও ভালো করে বলা হয় তাহলে প্রশ্নটা হচ্ছে যে বিশ্বের সবচেয়ে সর্বোত্তম বসবাসযোগ্য শহরের নাম কি? তো সর্বোত্তম বসবাসযোগ্য শহর যখনই বলা হবে তখনই একটা কথাই মাথায় রাখবে যে ভারতের কোনো শহর এখানে লিস্টে পাবে না। লিস্টে যদিও পাও একেবারে শেষের দিকে পাবে, ঠিক আছে। তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের আশেপাশে যেসব শহর দেশগুলো আছে সেগুলোর তো একটাও হবে না। এটা চলে যাবে একেবারে ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো, তাদেরই দেশগুলো হয়ে থাকে। তো কোপেনহেগেন ইজ দ্য কারেক্ট আনসার, অপশন ডি কোপেনহেগেন, অপশন ডি। ডেনমার্কের রাজধানীর নাম হচ্ছে কোপেনহেগেন। প্রথম 3টি দেশ হলো কোপেনহেগেন ডেনমার্ক, ভিয়েনা অস্ট্রিয়া, জিউরিখ সুইজারল্যান্ড। তো সর্বোত্তম বসবাসযোগ্য দেশ বা শহর যদি বলো, সব ক্ষেত্রেই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো আছে তাদের যে শহরগুলো আছে সেগুলোই প্রথমে থাকবে, তারপর চলে যাবে আমেরিকার দিকে, ঠিক আছে। তো 3 নম্বর প্রশ্ন চলে যাব আমরা। সম্প্রতি কোথায় ভারতের প্রথম ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্ক তৈরি করা হয়েছে? ওয়েস্ট বলতে কি, ইলেকট্রিক ওয়েস্ট, রিসাইক্লিং ইকো পার্ক তৈরি করা হয়েছে কোথায়? এই প্রশ্নটা আগেও আমি করিয়েছি, আবার বলছি। এটা যে ওয়েস্ট রিসাইক্লিং ইকো পার্ক, এটা তৈরি করা হয়েছে নিউ দিল্লিতে, ভারতের রাজধানী নিউ দিল্লিতে এটা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নই আমরা রেখেছি। নেক্সট হচ্ছে ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত করা প্রথম দেশীয়ভাবে তৈরি যুদ্ধ সাবমেরিনের নাম কি? বা ইন্ডিজেনাসলি তৈরি করা হয়েছে যুদ্ধ বা ফাইটিং সাবমেরিন, এটার নাম কি? নাম হচ্ছে INS আরনালা, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এখন প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌসেনা সম্পর্কে বলে রাখি। ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠা হয়েছিল
ছাব্বিশ জানুয়ারি 1950 সালে ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠা হয়েছিল। ঠিক আছে, ইন্ডিয়ান নেভি প্রতিষ্ঠা হয়েছিল। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। কি আছে নেক্সট প্রশ্ন দেখব, 5 নম্বর প্রশ্নটা। ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম INS গুলদার কোথায় স্থাপন করা হয়েছে? এর আগে আমরা জেনেছি যে প্রথম INS মেট্রো যদি বলা হয়, প্রথম ভারতের আন্ডার ওয়াটার মেট্রো যদি বলা হয় তখন হবে কলকাতা মেট্রো, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। কিন্তু এখানে বলছে আন্ডার ওয়াটার মিউজিয়াম, যার নাম রাখা হয়েছে INS গুলদার, এটা প্রতিষ্ঠা করা হয়েছে কোথায়? পুনেতে, মহারাষ্ট্রের পুনেতে। একেবারে যদি একুরেট জায়গাটা বলা হয় তবে হবে সিন্ধু দুর্গ বলে জায়গা আছে মহারাষ্ট্রের, ভেঙ্গুরলার সিন্ধু দুর্গ, সেখানে পুনেতে এটা তৈরি করা হয়েছে। 6 নম্বর প্রশ্নটা দেখব আগে। সম্প্রতি প্রকাশিত ইন্ডিয়াজ ফিনান্স মিনিস্টার ডিফারেন্ট স্ট্রোকস 1998 to 2014 বইটি কে লিখেছেন? অর্থাৎ ভারতের অর্থমন্ত্রী ডিফারেন্ট স্ট্রোকস 1998 থেকে 2014 বইটি কে লিখেছেন বলতে হবে। ইম্পর্টেন্ট একটা বইয়ের নাম, ঠিক আছে। ইম্পর্টেন্ট বইয়ের নাম, বইটা লিখেছেন, রিসেন্টলি প্রকাশিত হয়েছে, A.K. ভট্টাচার্য বইটি লিখেছেন। ঠিক আছে, মনে রাখবে A.K. ভট্টাচার্য। 7 নম্বর, কোন রাজ্য সরকার সম্প্রতি সীমান্ত পর্যটন উদ্যোগ বা বর্ডার ট্যুরিজম ইনিশিয়েটিভ লঞ্চ করেছে? বর্ডার ট্যুরিজম ইনিশিয়েটিভ লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? বর্ডার ট্যুরিজম ইনিশিয়েটিভটা লঞ্চ করা হয়েছে কারণ হচ্ছে কিন্নর ভ্যালি এবং লাহুল ভ্যালি বা লাহুল স্পিটি, কিন্নর জেলা এবং লাহুল স্পিটি জেলা, এই যে ভ্যালিগুলো সাধারণ যে পর্যটক তাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য, উপভোগ করার সুযোগ করে দেওয়ার জন্য সীমান্ত পর্যটন উদ্যোগটা চালু করেছে হিমাচল প্রদেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন আজকের। সম্প্রতি কাকে হিন্দি ভাষার জন্য সাহিত্য একাডেমি যুব পুরস্কার বা সাহিত্য একাডেমি ইউবা অ্যাওয়ার্ড 2025 দ্বারা সম্মানিত করা হয়েছে? এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাহিত্য একাডেমি যুব পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে। কারেক্ট আনসার হবে পার্বতী তিরকে, অপশন ডি, পার্বতী তিরকে ইজ দ্য কারেক্ট আনসার। ইংরেজি ভাষার জন্য পেয়েছেন অদ্বৈত কোত্তারি বা অদ্বৈত, এটা কোত্তারি হবে, লটারি নয়, সরি লটারি হয়ে গেছে, অদ্বৈত কোত্তারি সিদ্ধার্থ দ্য বয় হু বিকাম দ্য বুদ্ধা রচনা করেছেন। তিনি কি লিখেছেন? সিদ্ধার্থ দ্য বয় হু বিকাম দ্য বুদ্ধ, এই বইটি লিখেছেন অদ্বৈত কোত্তারি। তার জন্য তিনি ইংরেজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কারটা পেয়েছেন, আর হিন্দিতে পেয়েছেন পার্বতী তিরকে। পার্বতী তিরকে হচ্ছেন একজন ঝাড়খণ্ডের একজন আদিবাসী কবির নাম। ঠিক আছে, 9 নম্বর, ভারতের কোথায় প্রথম বন্দে ভারত রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে? অর্থাৎ বন্দে ভারত যে ট্রেনগুলো, সেই ট্রেনগুলোর মেনটেনেন্স করার জন্য মেনটেনেন্স সেন্টার বলা চলে, রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে কোথায়? কি হবে কারেক্ট আনসার? কারেক্ট আনসার হচ্ছে যোধপুর ইজ দ্য কারেক্ট আনসার। যোধপুরে প্রথম এই যে বন্দে ভারত এক্সপ্রেস রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্র খোলা হয়েছে, অপশন এ। নেক্সট প্রশ্ন আমরা দেখব 10, কোন নদীর তীরে প্রাচীন হরপ্পা নগরী নির্মিত হয়েছিল? প্রাচীন যে হরপ্পা সভ্যতা, যেটা আমরা জানি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল যে সভ্যতা, সেই সভ্যতার মধ্যে সবচেয়ে উল্লেখ্য জায়গা হচ্ছে হরপ্পা শহর, মহেঞ্জোদারো, এগুলো হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য স্পট। এই যে হরপ্পা নগরী, সেটা রাভি নদীর তীরে গড়ে উঠেছিল। রাভি কোথায়? সিন্ধুর উপনদী রাভি নদীর তীরে গড়ে উঠেছিল এই হরপ্পা নগরী। ঠিক আছে, অপশন বি, রাভি নদীর তীরে গড়ে উঠেছিল হরপ্পা নদী। বর্তমানে পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে, সেই পাঞ্জাব প্রদেশে বর্তমানে রয়েছে এটি। ঠিক আছে,
11 নম্বর প্রশ্নে আমরা যাব। সাইমন কমিশন কত সালে ভারতে এসেছিল? সাইমন কমিশন একটা স্লোগান উঠেছিল, সাইমন গো ব্যাক। যখন সাইমন কমিশন ভারতে এসেছিল তখন স্লোগান উঠেছিল সাইমন গো ব্যাক। কেন স্লোগানটা উঠেছিল বলে দিচ্ছি। 1919 সালের যে ভারত শাসন আইন, সেই ভারত শাসন আইনকে পর্যবেক্ষণ করার জন্য, ঠিক আছে, বা পর্যালোচনা করার জন্য সাইমন কমিশন ভারতে এসেছিল। আর এই সাইমন কমিশনের হেড ছিল সাইমন নিজে। এই সাইমন কমিশনের হেড ছিল সাইমন নিজে। সাইমনের পুরো নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে, জন সাইমন হেড, এবং তার সঙ্গে 7 জন আরও সদস্য ছিল। তো সেই 7 জন সদস্যের মধ্যে একটাও কিন্তু ভারতীয় সদস্যকে রাখা হয়নি। সেই জন্য সাইমন কমিশনকে এখানে যারা নেতৃত্ব ছিল তারা কেউ মেনে নিতে পারেননি এবং সাইমন গো ব্যাক স্লোগান তুলেছিলেন। এই সাইমন কমিশন ভারতে এসেছিল 1928। সাইমন কমিশন গঠিত হয়েছিল 1927। পরের বছর ভারতে আসছে 1928। 12 নম্বর, কে ভারতীয় রেনেসাঁর জনক হিসেবে পরিচিত এবং বঙ্গীয় রেনেসাঁ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন? এই প্রশ্নটা আমি বলে দেবো না, ক্লাস 5-6 থেকে আমরা এগুলো পড়ে আসছি যে ভারতীয় রেনেসাঁর জনক কাকে বলা হয়। এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও ভারতের রেনেসাঁর জনক বা ভারতের রেনেসাঁসের জনক কাকে বলা হয়। ঠিক আছে, চলো এটা কমেন্টে ছেড়ে দিলাম, কমেন্টে উত্তর বলো এটার। নেক্সট চলে যাবো আমরা 13 নম্বর। চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? চুটকা হচ্ছে মধ্যপ্রদেশের একটা গ্রামের নাম। আর এই চুটকা গ্রামেই অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা প্রায় 1200 একর জমির ওপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে চুটকাতে। তো মধ্যপ্রদেশের চুটকা, মধ্যপ্রদেশ অপশন সি। তাহলে চুটকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। 14 নম্বর, খলজি বংশ ড্যাশ থেকে দিল্লি শাসন করেছিল? কত সাল থেকে? দেখো, দিল্লি শাসন যদি বলা হয় তো দিল্লি সুলতানেট প্রথম আসছে 1206 সালে। 1206 সালে দিল্লি সুলতানেট প্রথম আসছে। কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করছে 1206 সালে। তারপর যদি সেকেন্ড বংশ বলা হয় তাহলেই হবে খলজি বংশ। সেকেন্ড বংশ যদি বলা হয় তখনই হবে খলজি বংশ। জালালউদ্দিন খলজি বা ফিরোজ শাহ খলজি যাকে বলা হয় 1290 খ্রিস্টাব্দে এই খলজি বংশের প্রতিষ্ঠা করেছিল। ঠিক আছে, 1290 থেকে 1320, মাত্র 30 বছর খলজি বংশটা টিকে ছিল। নেক্সট চলে যাব 15। নিম্নলিখিত কোন বছরে ব্রিটিশদের দ্বারা দ্বিতীয় বাহাদুর শাহ ক্ষমতাচ্যুত হন এবং রেঙ্গুনে নির্বাসিত হন? রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল এই দ্বিতীয় বাহাদুর শাহকে। দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে ভারতের শেষ মোগল সম্রাট, ঠিক আছে, বা বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ শেষ মোগল সম্রাট। 1857 সালের যে মহাবিদ্রোহ, সেই মহাবিদ্রোহে অংশগ্রহণ করেছিল দ্বিতীয় বাহাদুর শাহ। সে সময়ে দিল্লি থেকে নেতৃত্ব দিয়েছিল দ্বিতীয় বাহাদুর শাহ। সেই সময় দ্বিতীয় বাহাদুর শাহকে ইংরেজরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল এবং এই যে পুরো বংশটাকে, মোগল সাম্রাজ্যের দ্বিতীয় বাহাদুর শাহের পুরো বংশটাকে, ছোট ছোট নাতি নাতনি বাচ্চাগুলোকে পর্যন্ত ইংরেজরা হত্যা করে দিয়েছিল সেই সময়। তো 1857 সাল, অপশন 3 ইজ দ্য কারেক্ট আনসার। 16 নম্বর প্রশ্ন, জাতীয় পতাকার অসম্মান ভারতীয় সংবিধানে উল্লেখিত নিচের কোন মৌলিক কর্তব্যের লঙ্ঘন? জাতীয় পতাকার অসম্মান ভারতীয় সংবিধানে উল্লিখিত নিচের কোন মৌলিক কর্তব্যের লঙ্ঘন? আমরা কি জানি আমাদের যে মৌলিক কর্তব্য 11টি, সেই মৌলিক কর্তব্যগুলো কোথায় আছে? পার্ট 4, ভারতের সংবিধানের পার্ট 4 এর মধ্যে 51A তে আছে। সেই 51A এর মধ্যে আবার আছে A, B, C, D, এইভাবে মৌলিক কর্তব্যগুলো আছে। তো এতেই যে মৌলিক কর্তব্যটা আছে সেটা হচ্ছে জাতীয় পতাকার সম্মান করতে হবে। তাহলে আর্টিকেল 51A এর A, এটাই উত্তর, অপশন এ। 17 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। নিচের কোনটি ভারতীয় সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা রিট নয়? ভারতীয় সুপ্রিম কোর্ট, নিচের কোনটি ভারতীয় সুপ্রিম কোর্ট কর্তৃক জারি করা রিট নয়? ভারতীয় সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করতে পারে।
ভারতীয় সুপ্রিম কোর্টের 5টা রিট রয়েছে, যে 5টা রিট আমি বলে দেবো তোমাদের। যেমন হচ্ছে হেভিয়াস কর্পাস, এই যে একটা হেভিয়াস কর্পাস, একটা হচ্ছে ম্যান্ডামাস, এখানে নেই, প্রহিবিশন, কিউ ওয়ারেন্টো, এটাও হচ্ছে। আরেকটা রিট হচ্ছে ম্যান্ডামাস, যেটা আমাদের যে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইটকে রক্ষা করার জন্য সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করতে পারে, ম্যান্ডামাস। আর একটা হচ্ছে সাটিওরারি বা কাটিওরারি বা সাটিওরারি, ঠিক আছে, সাটিওরারি। তাহলে এই 5টি হলো 1 2 3 4 5, 5টি রিট জারি করতে পারে। তাহলে এই যে অপশান এতে আছে জুস সলি, এটা কোনো রকমের রিট কিন্তু নয়, এটা কোনো রকমের রিট নয়। কি বলেছিল? জারি করা রিট নয়। তাহলে অপশান এ এটা কিন্তু কোনো রকমের রিট নয়। এই 5টি রিট মনে রাখতে হবে, এগুলো হচ্ছে সুপ্রিম কোর্টের রিট। 18 নম্বর হচ্ছে রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি? কি বলেছে? কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত। তো আগে আমাদের জানতে হবে টোটাল সদস্য কত থাকতে পারে। রাজ্যসভার টোটাল সদস্য হতে পারে 250। সেই 250-এর মধ্যে 238 জন পরোক্ষভাবে নির্বাচিত হবেন, 12 জনকে রাষ্ট্রপতি সরাসরি সিলেক্টেড। 238 ইলেক্টেড, 12 জন সিলেক্টেড, এটা রাষ্ট্রপতি দ্বারা, ঠিক আছে। তো 238 কারেক্ট আনসার হয়ে যাবে, পরোক্ষভাবে নির্বাচিত হবেন 238 জন। আর যদি বলা হয় বর্তমানে রাজ্যসভার সদস্য কত রয়েছে, বর্তমানে রয়েছে 245। তার মধ্যে 233টা হচ্ছে বর্তমানে নির্বাচিত, ঠিক আছে, রাজ্যসভার সদস্য, আর 12 জন হচ্ছে রাষ্ট্রপতি দ্বারা মানে সিলেক্টেড, তাহলে 238। 19 নম্বর প্রশ্ন আমরা দেখব, মানুষের কাঁধের জয়েন্ট হলো ড্যাশ জয়েন্টের উদাহরণ। এটা প্রশ্নটা একটু সায়েন্সের প্রশ্ন, প্রশ্নটা একটু জটিল প্রশ্ন এখানে রাখা হয়েছে, কারণ জয়েন্ট থেকে প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে না। আজকাল ইদানিং দেখছি দু জায়গাতে দিচ্ছে। তো জয়েন্ট কিন্তু অনেক রকমের জয়েন্ট থাকে মানুষের মধ্যে, যে হাড়ের মধ্যে জয়েন্ট, যেগুলো যেমন অনেক রকমের জয়েন্ট থাকে, ঠিক আছে। এগুলোতে ইংরেজিতেই বেশি মনে রাখা ভালো। পাইভট জয়েন্ট যেমন একটা জয়েন্টের নাম হচ্ছে, স্যাডেল জয়েন্ট। তো এত সব জয়েন্ট মনে রাখার দরকার নেই। তারপর হচ্ছে গ্লিডিং জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট, অনেক রকমের জয়েন্ট থাকে। তো এই যে কাঁধের আমরা যে জয়েন্টটা, কাঁধের জয়েন্টটা, যে সব জয়েন্টগুলো আমরা চারদিকে হাত পা সব ঘোরাতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা বলি বল সকেট জয়েন্ট। কি বলি? বল সকেট জয়েন্ট। অপশন 4 বল সকেট জয়েন্ট, ঠিক আছে। 20 নম্বর প্রশ্নটা দেখব, বম্বে স্টক এক্সচেঞ্জ হলো এশিয়ার ড্যাশ স্টক এক্সচেঞ্জ। বম্বে স্টক এক্সচেঞ্জ হচ্ছে এশিয়ার প্রথম, সেকেন্ড, চতুর্থ নাকি তৃতীয়? বম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠা হয়েছিল সেটা প্রথমত আমি বলে দিই। 1875 সালে বম্বে স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল। এটা মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত, ঠিক আছে, মুম্বাইয়ের দালাল স্ট্রিটে অবস্থিত। আর বর্তমানে চেয়ারম্যান হচ্ছেন শুভাশিস চৌধুরী। শুভাশিস চৌধুরী বর্তমানে বম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, শুভাশিস চৌধুরী। আর এটা হচ্ছে এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ, এশিয়ার প্রথম স্টক এক্সচেঞ্জ। 21 নম্বর প্রশ্ন আমরা যাব, পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার থেকে নিঃসরণ গ্রহণ করে অগ্নাশয়? এই প্রশ্নটা একটু ভুল হয়েছে সাজানোটা। পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার থেকে নিঃসরণ গ্রহণ করে অগ্নাশয়? এক মিনিট ওয়েট করতে হবে, 1 মিনিট ওয়েট করতে। এই প্রশ্নটা একটু আমার গন্ডগোল মনে হচ্ছে। পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার থেকে নিঃসরণ গ্রহণ করে অগ্নাশয়? এই প্রশ্নটা 1 মিনিট। আচ্ছা, এটা হবে প্রশ্নটা, পরিপাকতন্ত্রের কোন অংশ
লিভার ও অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে। ঠিক আছে, লিভার ও অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে, অর্থাৎ লিভার বা যকৃৎ থেকে যে নিঃসৃত পদার্থ, অগ্নাশয় থেকে যে নিঃসৃত পদার্থ সেগুলোকে গ্রহণ করে কে? সেগুলোকে হচ্ছে ছোট অন্ত্র বা ক্ষুদ্রান্ত, যাকে আমরা বলি ক্ষুদ্রান্ত্র। ঠিক আছে, ক্ষুদ্রান্ত্র। তো ক্ষুদ্রান্ত্র কি করে? লিভার এবং অগ্নাশয় থেকে যে নিঃসরণ বেরোয় সেগুলোকে গ্রহণ করে। তাহলে অপশন 4 ইজ দ্য কারেক্ট আনসার। তো প্রশ্নটা এইভাবে লিখে নাও, পরিপাকতন্ত্রের কোন অংশ লিভার ও অগ্নাশয় থেকে নিঃসরণ গ্রহণ করে? ঠিক আছে, 22 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের কোন রাজ্যের নংক্রেম উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে নংক্রেম উৎসব পালিত হয়? ভারতের কোন রাজ্যে নংক্রেম উৎসব পালিত হয়? কারেক্ট আনসার কি হবে? মেঘালয় ইজ দ্য কারেক্ট আনসার। মেঘালয়ে নংক্রেম উৎসব পালিত হয়। মেঘালয়, অপশন 22, অপশন এ। 23, নিম্নলিখিতগুলির মধ্যে কে একজন কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, যিনি কয়েকদিন আগে 2024 সালে প্রায় 98 বছর বয়সে মারা গেলেন এবং যাকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়, তিনি হচ্ছেন MS স্বামীনাথন। ভারতের সবুজ বিপ্লবের জনক একজন কৃষি বিজ্ঞানী যিনি ভারতের সবুজ বিপ্লবের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ঠিক আছে, তাহলে MS স্বামীনাথন। 24 নম্বর প্রশ্ন, গুরুপুরব উৎসব পালন করে ড্যাশ সম্প্রদায়? এটা তো আমরা সহজেই বুঝতে পারছি, গুরুপরব এটা শিখরা, শিখ ধর্মের মানুষ, শিখ সম্প্রদায়ের মানুষ গুরুপরব উৎসব পালন করে। 25, সম্প্রতিকে UPSC বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এটা আগেও করিয়েছি। UPSC এর নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? ডক্টর অজয় কুমার। এর আগে ছিলেন মনোজ সোনি, তো মনোজ সোনির স্থলাভিষিক্ত হলেন ডক্টর অজয় কুমার। UPSCর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর অজয় কুমার। 25টা প্রশ্ন শেষ হলো। ক্লাস ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দাও, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমাদের পেড ব্যাচের মাধ্যমে সমস্ত স্টাডি মেটেরিয়াল জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের তোমরা যদি সংগ্রহ করতে চাও, তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, সমস্ত ডিটেলস আমি তোমাদের পাঠিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।